রবিবারের অলস সকাল, তবে কলকাতা চেনার সেরা দিন। এই অট্টালিকাটা চেনেন? কিংবা এই বাড়িটা? অথবা এই পিলারগুলোর ইতিহাস নিয়েই বা কতটুকু জানি আমরা? টেরাকোটার এমন অসাধারণ দেয়ালটা কোথায় বলুন তো? এই সিংহদুয়ারটা কোন রাস্তার উপর? সব জানাবো কলকাতার হেরিটেজকে চেনার এই পর্বে। চলুন বেরিয়ে পড়া যাক। আমি মুনমুন স্পেশালের মুনমুন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সাথে থাকুন। এ কথা কে না জানে, কলকাতার স্থাপত্য ও ঐতিহ্যগুলোর আকর্ষণ দুর্নিবার। তাই সুযোগ পেলে আমিও সেই ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার জন্য বেরিয়ে পড়ি। আর আমার মতে রবিবারের কলকাতা একদম অন্যরকম। তাই হেরিটেজ অফ ক্যালকাটার সঙ্গে আলাপচারিতার জন্য এই দিনটাকেই আমি বেছে নিয়েছিলাম। ঘড়িতে ঠিক সকাল 9টা আমি পৌঁছে গেলাম ধর্মতলা মোড়ে। বেকার্স লেনকে ডাইনে রেখে রাস্তা পার হয়ে সোজা রাজভবনের পূর্ব গেটের সামনে হাজির হলাম। রাস্তার অপর পারে বাঁদিকে একটা দুর্দান্ত প্রাচীন অট্টালিকা চোখে পড়ল। এই ভবনটির নাম জানেন কি? আসুন আজকের কলকাতার ইতিহাস পর্বের শুরুটা এই ঐতিহ্যশালী ভবন থেকেই হোক। অনেকেই প্রথম দেখায় ভাবেন এটা বুঝি লন্ডনের কোনো রাজপ্রাসাদ, কিন্তু না, এটা আমাদের কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা 115 বছরের পুরনো এসপ্ল্যানেড ম্যানশন। এটি মধ্য কলকাতার এসপ্ল্যানেড অঞ্চলে রাজভবনের পূর্ব গেটের ঠিক বিপরীতে অবস্থিত। এই আইকনিক হেরিটেজ ভবনটি 1910 সালে কলকাতার তৎকালীন বিশিষ্ট ইহুদি রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং কলকাতার শেরিফ ডেভিড জোসেফ এজরা নির্মাণ করান। হ্যাঁ, ঠিক ধরেছেন, কলকাতার বিখ্যাত এজরা স্ট্রিট তারই নামানুসারে রাখা হয়েছে। বিখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান স্যার রাজেন মুখার্জির মার্টিন অ্যান্ড কোম্পানি এটি তৈরি করেছিল। অনবদ্য স্থাপত্যশৈলীর জন্য এসপ্ল্যানেড ম্যানশন এক বিশেষ উল্লেখের দাবি রাখে। এটি ভারতের বুকে বিরল এবং চমৎকার আর্ট নুভো আর্কিটেকচারের একটি নিখুঁত উদাহরণ। ভবনটির নকশার সৌন্দর্য অসামান্য। সুন্দর গোলাকার বারান্দা, অসাধারণ অলংকার এবং উপরিভাগের রাজকীয় গম্বুজ বা চূড়া একে কলকাতার অন্যান্য ঔপনিবেশিক ভবন থেকে একদম আলাদা ও দর্শনীয় করে তুলেছে। এটি মূলত তৎকালীন সময়ে বিলাসবহুল আবাসিক ফ্ল্যাট বা আবাসন হিসাবে ব্যবহৃত হতো। এখন এটি মূলত একটি বাণিজ্যিক ভবন হিসাবে ব্যবহৃত হয়। কলকাতা শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই ভবনটি শহরের সমৃদ্ধ ইতিহাস, ঔপনিবেশিক ঐতিহ্য এবং স্থাপত্যের এক অনন্য সাক্ষী। এ তো গেল ইতিহাসের কথা। নিজের অনুভূতির কথাটা তাহলে বলে ফেলি। সেদিন ক্যামেরায় চোখ রেখে যত একে দেখেছি ততই মুগ্ধ হয়েছি বারংবার। শিল্প ও কারিগরির এমন নিখুঁত মিশেল আমাকে অবাক করে দিয়েছে। ফুটপাতের উপরে এগুলো কি বলুন তো? না, ঘোড়া বাঁধার খুঁটি নয়। এই ছোট পিলারটিকে বলা হয় কাস্ট আয়রন বোলার্ড বা রাস্তা সুরক্ষার পিলারের একটি ভিন্ন রূপ। তবে এগুলোর একটা দারুণ ঐতিহাসিক গোপন রহস্য রয়েছে। 19 শতকে বা 20 শতকের শুরুতে ব্রিটিশরা যখন এই অঞ্চল সাজিয়েছিল, তখন সরাসরি ইংল্যান্ড বা স্কটল্যান্ডের বিখ্যাত ঢালাই কারখানা থেকে এই পিলারগুলো জাহাজে করে কলকাতায় আনা হয়েছিল। এগুলো আসলে একটি শত বছরের পুরনো ব্রিটিশ আমলের কাস্ট আয়রন ওয়াটার হাইড্রেন্ট বা রাস্তার প্রাচীন ড্রিঙ্কিং ওয়াটার পিলার ফাউন্টেন। একটি নব বা লিভারের মাধ্যমে মানুষ বা পথচারীরা এখান থেকে জল পেতেন। পরবর্তীকালে যখন আধুনিক পাইপলাইন বা ট্রাফিক ব্যবস্থার বদল ঘটে, তখন কলকাতা পৌর সংস্থা হেরিটেজ অঞ্চলের নান্দনিক রূপ অক্ষুণ্ণ রাখার জন্য এগুলোকে রেখে দেন। অত্যন্ত উচ্চমানের কার্বনযুক্ত ঢালাই লোহা দিয়ে তৈরি হওয়ার কারণে প্রায় 150 বছর ধরে একটুও ক্ষয় বা জং ধরে নষ্ট হয়নি। ভাবা যায়? ইতিহাসের এই পথ ধরে হাঁটতে হাঁটতেই আরও কিছু বিষয় চোখে পড়ল। চলার পথে এই একই ঢালাই লোহা নির্মিত পিলার, জাফরি ও রেলিং চোখে পড়ল, যা নান্দনিকতায় আজও লাজবাব। বিড়াল বাবাজিরও আজ রবিবারের অলস সকাল। রাস্তা দিয়ে একটা ঘোড়ার গাড়ি চলে গেল।
ডাইনে ভাঙাচোরা বাড়ির ভাঙা বারান্দা, আর নিচে ফুটপাতে নাপিতবাবু তার হাতের কেরামতি দেখাচ্ছেন। দু একটা বিপজ্জনক বাড়িও চোখে পড়ল, আর সামনেই ডাইনে চলে গেছে নবাব সিরাজদৌল্লা সরণি, যার মুখেই আর এক হেরিটেজ ভবন, গ্রেট ইস্টার্ন হোটেল। আরও একটু এগিয়ে ডান দিকে চোখে পড়ল একটা দেওয়াল। বন্ধুরা, ডালহৌসি স্কয়ারের বড় বড় রাজকীয় ব্রিটিশ ভবন তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু কখনো কি খেয়াল করেছেন এখানকার কিছু দেওয়ালে লুকোনো এই অসাধারণ শিল্পকর্মটি? হ্যাঁ, এটি আমাদের বাংলার নিজস্ব টেরাকোটা বা পোড়ামাটির কাজ। একটু ভালো করে খেয়াল করলে দেখবেন প্রতিটি মাটির টাইলসে প্রাচীন যুদ্ধের হাতি এবং ঘোড়সওয়ার সেনাদের নিখুঁত চিত্র খোদাই করা আছে। কি অপূর্ব টেরাকোটার কাজ! ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, কলকাতার প্রতিটা রাস্তা আর প্রতিটা ভবনের গায়ে আজও লেখা আছে। সেই গল্পগুলো খুঁজে বের করার এই যাত্রা চলতেই থাকবে। তাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে মুনমুনস ফ্যাশনের সাথে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।